ছাত্রছাত্রীরা আজকের ক্লাস হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, অর্থাৎ তোমাদের যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধের উপরে আজকের ক্লাস। তো দেখো, প্রবন্ধ ব্যাপারটা অ্যাকচুয়ালি কী আগে সেটা বোঝে নাও, তাহলে তোমাদের প্রবন্ধের উত্তর লিখতে সুবিধা হবে। মনে রাখবে, প্রবন্ধ হচ্ছে এমন একটা জিনিস যেখানে মিথ্যা বা ঢপের কোনো জায়গা নেই। প্রবন্ধ আমরা তাকেই বলি, যেমন ধরো একটা সিম্পল উদাহরণ দেখো, একটা গরুর রচনা, তুমি গরুর 4টে পা আছে, একটা লেজ আছে, এটা সত্যি। এরপরে কী করলে, গরুর দুধ থেকে ছানা হয়, সেই ছানার থেকে মিষ্টি হয়, মিষ্টি থেকে মিষ্টি ওই দোকানে বিক্রি হয়, আমি প্রত্যেক দিন মিষ্টি কিনতে যাই, মিষ্টি খাই আমি, আমার রসগোল্লা খুব পছন্দ। সব রচনায় চলে যাবে। আমি এখানে বলতে চাইছি গল্পের মধ্যে সব চলে যাবে, কিন্তু প্রবন্ধের মধ্যে এসব কিছুই চলবে না। প্রবন্ধের মধ্যে যে কটা লাইন লেখা আছে সেই প্রত্যেকটা লাইন হচ্ছে অথেন্টিক, বৈজ্ঞানিক তথ্য নির্ভর এবং সত্যি হতে হবে। অর্থাৎ এক কথায় জেনে রাখো, প্রবন্ধের মধ্যে মিথ্যার কোনো জায়গা নেই, সব কিছু চ্যালেঞ্জ সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ। তো দেখো, তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপ্রান্তের লেখা যেটা তোমাদের পাঠ্য আছে, সেটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। শুধু পড়াবো নয়, বোঝাবার আগে তার আগে একটা কথা বলে দিই। শ্রীপান্থ মহাশয়ের লেখা যে হারিয়ে যাওয়া কালি কলম, অ্যাকচুয়ালি এটা কিভাবে তোমরা প্রেক্ষাপট তৈরি করবে, মানে তোমার উত্তরটা কিভাবে তৈরি করবে তার একটা টিপস আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো, যেটা থেকে তোমরা অন্যদের থেকে আলাদা হয়ে থাকবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে শ্রীপান্থ মহাশয়ের প্রকৃত নাম আগে জেনে নাও। শ্রীপান্থ মহাশয়ের প্রকৃত নাম হচ্ছে শ্রী নিখিল সরকার। আরে এটাই একটা এমসিকিউ, তোমরা জানো যে শ্রীপান্থ ছদ্মনামে লিখতেন কে, তারপরে এই নামটা পড়ে এমসিকিউতে। মনে রাখবে, শ্রী নিখিল সরকার। দ্বিতীয় কি জানতে হবে তোমাদেরকে, যে হারিয়ে যাওয়া কালি কলমের উৎস কি। দেখো, তোমরা লিখে নাও, এটাই বলেছি। শ্রীপান্থ ছদ্মনামের অন্তরালে, যেটা আমি লিখেছি, রেডি করেছি, সেটা বলেছি। লেখক শ্রী নিখিল সরকার রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি তার চন্দ্রবিন্দু হবে হারিয়ে যাওয়া কালি কলম ও মন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম যে ভুলটা তোমরা মাধ্যমিকের খাতায় করো, আর এক্সপিরিয়েন্স সেখান থেকে বলছি, তোমরা সবাই কি লেখো নিখিল সরকার বা শ্রীপান্থ, লেখক নিখিল সরকার, গল্পকার নিখিল সরকার, রচনাকার নিখিল সরকার, এগুলো করবে না। এগুলো ভালো ছেলে মেয়েদের কোয়ালিটি নয়। মাথায় এটা প্রথমেই বসিয়ে নাও, নিখিল সরকার হচ্ছেন তোমার কাছে, এখন এই মুহূর্তে তোমার কাছে নিখিল সরকার হচ্ছেন প্রাবন্ধিক। অর্থাৎ তুমি যখনই তোমার উত্তর লিখবে, সেখানে তুমি একটা কথাই বলবে, প্রাবন্ধিক নিখিল সরকার বা প্রাবন্ধিক শ্রীপান্থ। অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রত্যেকটা উত্তরে প্রাবন্ধিক লেখাটা থাকতে হবে। যারা আমার স্কুলের ছেলে মেয়ে তারা এটা খুব ভালো করেই জানো, আই নো দ্যাট। তো হারিয়ে যাওয়া কালি কলম শুরু করার আগে তোমরা যদি নিখিল সরকারকে না জেনেছো, তাহলে হারিয়ে যাওয়া কালি কলম জাস্ট রিডিং দেওয়া ছাড়া তোমাদের কোনো কিছু হবে না। অর্থাৎ তোমার নোটসে আর কোনো কিছু থাকবে না। অর্থাৎ তোমার নোটস যখন গতানুগতিক হবে, আই মিন অ্যাভারেজ হবে, মার্কসও নিশ্চয়ই অ্যাভারেজই পাবে। অর্থাৎ বিরাট কিছু মার্কস কখনো আশা করো না। তোমার নোটস কখন হাই কোয়ালিটি হবে, সবাই যে পথে হাঁটছে তুমি সেই পথে যখন হাঁটছো না, অর্থাৎ ব্যতিক্রম যখন তুমি হবে, তখন তোমার নোটসের মধ্যে কি আসবে, মার্কস আসবে। অর্থাৎ তোমাকে মার্কস পেতে গেলে তোমার সবাই যে পথে হাঁটছে সেই পথটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো চলো আগে আমরা নিখিল সরকার মহাশয়কে একটু জেনে নিই। যেগুলো তোমাদেরকে জানতে হবে
সেটা হচ্ছে 1932 এ জন্ম, এটা যে কোনো বই খুললেই তোমরা পাওয়া যাবে, এবং 2004 সালে মৃত্যু। আমার এখনও দিনটা মনে আছে, তখন আমার জাস্ট আমি 2004 সালে কলেজে এন্ট্রি নিচ্ছি, অর্থাৎ কলেজে আমার ফার্স্ট ইয়ার। আমার এখনও মনে আছে দিনটা, যে নিখিল সরকার মহাশয় মারা গেছেন। একজন বাংলা স্টুডেন্ট হিসাবে আমাদের কলেজে একটা শোক দিবস পালন হয়েছিল। যাই হোক, সেটা তোমাদের জানার কোনো বিষয় নয়। তো দেখো, নিখিল সরকার মহাশয় বা শ্রীকান্ত মহাশয় কেন এত ভালো প্রবন্ধ লিখতে পারলেন, তার কোয়ালিটিগুলো আগে জেনে নাও। উনি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই বাংলা লেখালেখিতে তার অন্যের থেকে জ্ঞান একটু বেশি। 2 নম্বর হচ্ছে, একজন সাংবাদিক বলো বা একজন এডিটর বলো, তাকে সংবাদের খোঁজে, একজন প্রথম কথা যিনি একটা পত্রিকার সঙ্গে যুক্ত আছেন, তাকে সংবাদের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় বা বিভিন্ন তথ্যের অনুসন্ধান করতে হয়। তো যখন কোনো একটা তথ্য ঘাটা হচ্ছে না, তখনই তো সে নতুন কিছু আবিষ্কার করবে। সেই রকম একটা তথ্য ঘাটতে ঘাটতে নিখিল সরকার মহাশয় এই পেনের ইতিহাসটা জেনেছিলেন, যে কিভাবে পেন এলো, কিভাবে পেন চলে যাচ্ছে, তার উপরে এই প্রবন্ধ গ্রন্থটা তিনি তৈরি করেন। তোমাদের এখান থেকে নোটসের জন্য আমি 4টে লাইন বা কোটেশন বলে দিচ্ছি। কোটেশন ঠিক বলবো না, 4টে লাইন তোমরা লিখে রাখতে পারো। দেখো, তোমরা প্রথম এই লাইনটা লিখে রাখো, কারণ আমাকেই তোমরা এই লাইনগুলো ধরাবে যখন তোমাদের নোটসটাকে আমি অন্যের থেকে সেপারেট করব। প্রথম লাইন যেটা তোমরা খাতায় নোট করে রাখবে এখনই, সেটা হচ্ছে, বিভিন্ন তথাকথিত প্রাঞ্জল ও রসবোধপূর্ণ হওয়ার যে কোনো বিষয় নিয়েই তিনি পাঠকের কাছে তা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতেন। 1 নাম্বার কোটেশন, এটা বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকাতে 1999 সালে হয়েছে। এটাও লিখে রাখবে, আনন্দবাজার পত্রিকা 1999 সাল। আচ্ছা, সেকেন্ড ওয়ান তোমরা যেটা লিখে রাখবে, যে শহরের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে তার তয় চন্দ্রবিন্দু, সবসময় যাকে সম্মান দেওয়া লেখা হচ্ছে তাকে তয় চন্দ্রবিন্দু হবে, তার গবেষণাধর্মী, আই রিপিট, শহরের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে তার গবেষণাধর্মী চিন্তার বিরল দৃষ্টান্ত হলো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি। আচ্ছা, নাম্বার 3, সেকালের সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও পটভূমি সম্পর্কে তার গভীর ও স্বচ্ছ ধারণার স্বাক্ষর হলো এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি। তো তার জন্ম 1932-এ জন্ম এবং 2004 সালে মৃত্যু। এখান থেকে তোমাদের এইটুকুই জানতে হবে। এবারে প্রেক্ষাপটে একটু আসি আমি, কারণ তোমরা জানো ভালো করে যে হারিয়ে যাওয়া কালিকলম মহেশ্বরের কোনো কিছু প্রেক্ষাপট না হলে পড়ার না, কারণ তোমরা এবছর মাধ্যমিকের কোশ্চেনে দেখেই নিয়েছো প্রেক্ষাপটের ভ্যালু কতটা। আর এই প্রেক্ষাপট কি করবে, তোমার নোটসটাকে অন্যের থেকে আলাদা করবে। অর্থাৎ সবাই যে গতানুগতিক পথে হাঁটছে, আমরা থোড়া হাটকে, অর্থাৎ যেটা সবাই যাচ্ছে যে পথে, আমরা সে পথে যাব না, কারণ ব্রিলিয়ান্টরা একই কাজ ভিন্নভাবে করে, তাই না? সো আমি ব্রিলিয়ান্ট নই, কিন্তু আমি চাই আমার ছাত্রছাত্রীরা ব্রিলিয়ান্ট হোক। হয়েছে? সো চলো প্রেক্ষাপটে আসি। দেখো, পেন, এই যে পেন, এই পেনের যখন উৎপত্তি হয়, ডাইরেক্ট তো আর এই বল পেন চলে আসেনি। প্রথমে মানুষ কিসে লিখতো? বিভিন্ন ধরনের পেনে, এই কাঠের যে স্বরের যে পেন হয়, সেই পেনে কালি ডোবাতে হতো, সেখানে লিখতে হতো। সেই পেন চেঞ্জ হয়ে কি হলো, বল পেন, নিবের পেন এলো, অর্থাৎ কালি পেন। তোমরা যেটা এখনও দেখতে পাও, দেখবে কালি পেন এলো। কালি পেন চেঞ্জ হয়ে কি হলো, বল পেন এলো। এই পেনকে রিপ্লেস করলো কে? টাইপরাইটার। অর্ধেকটা কাজ পেনের কে করলো? টাইপরাইটার, অর্থাৎ মানুষ টাইপ করতে শিখলো। এই টাইপরাইটারকে রিপ্লেস করলো কে? কম্পিউটার, তাই না? তো দেখো, একটার পর একটা রিপ্লেসমেন্ট ঘটছে না? এটা ছিল, চেঞ্জ হলো, এটা ছিল, চেঞ্জ হলো, এটা ছিল, চেঞ্জ হলো।
অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রথম অংশই হচ্ছে মানুষের যুগ অনুযায়ী পরিবর্তনশীলতার ছোঁয়া। তোমার প্রথম পয়েন্টস কি হবে নোটসের? যুগ অনুযায়ী বা যুগোপযোগী পরিবর্তনের ছোঁয়া কোথায় আছে? মানুষের জীবনেই তাই। দেখো আবার দেখো, এই পরিবর্তনটা শুধু পেনের ক্ষেত্রে নয়, কিন্তু প্রথমে ছিল মানুষের হাতে চিঠি, চিঠি লিখে জানতে হতো তুই কেমন আছিস, আমি ভালো আছি, এই চিঠি পাওয়া মাত্রই তুই উত্তর দিবি, তাই তো? চিঠির পরিবর্তন হয়ে কি এলো? ল্যান্ড ফোন। মানুষের ঘরে একটা রিসিভার দিয়ে ফোন থাকতো, সেই রিসিভারে কথা বলতে হতো। সেটা প্রথম কোথায় থাকতো জানো? পোস্ট অফিসে থাকতো। গোটা গ্রামে বা গোটা শহরের একটা অংশের পোস্ট অফিস যেখানে থাকতো সেখানে একটাই ল্যান্ডফোন থাকতো এবং সেখান থেকেই ফোন করতে হতো। তারপরে এসটিডি বুথ এলো, মানুষের ঘরে ঘরে ল্যান্ডফোন এলো এবং সেটা পরিবর্তন হয়ে কি এলো? মোবাইল। এখন মানুষ কথা বলে আর চিঠি লেখে না, রিসিভারের দরকার হয় না। কি হয়? কোনো চিঠির মতো লিখতে হলে টিক 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 মেসেজ করে দিল হোয়াটসঅ্যাপ, তাই না? টেলিগ্রাম, মেসেজ চলে এলো। আর কি এলো? ল্যান্ডফোন রিপ্লেস হয়ে তার জায়গায় এলো মোবাইল ফোন। এখন মানুষ কথা বলার উপকরণটাকে পকেটে নিয়ে ঘুরে। এই মোবাইলের আবার পরিবর্তন দেখো, প্রথমে যে ধরনের মোবাইল ছিল এখন কি আর সেই ধরনের মোবাইল আসে? প্রত্যেক দিন মডার্ন মডার্ন মডার্ন, সো আলট্রা মডার্ন। পেনের বিবর্তনের ইতিহাসটাও কিন্তু একই রকম। পেনের বিবর্তনের ইতিহাসটাই তোমাদের জানাচ্ছেন কে? নিখিল সরকার মহাশয় তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের মধ্যে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। কি বলছেন তিনি? মনে রাখবে, প্রবন্ধের প্রত্যেকটা লাইনকে নর্মালি বুঝবে না, একটু অন্য রকমভাবে বুঝবে। তোমাদের নোটস লিখতে সুবিধা হবে, অন্যের থেকে আলাদা হতে সুবিধা হবে। কথাই বলে কালি কলম মন লেখে তিনজন। আচ্ছা, কথাই বলে মানে দেখো, এখানটাতে সবাই কি করে? কথাই বলে কালি কলম মন লেখে তিনজন, নর্মালি বলে দেয়। কথাই বলে এর অর্থ হলো একটা প্রবাদ, অর্থাৎ যেটা যুগ যুগ ধরে চলে আসছে। সেই প্রবাদটাকে দিয়েই প্রথম শুরু করছেন শ্রীপান্থ মহাশয়। কি? কালি কলম মন লেখে তিনজন। স্যার এর অর্থটা কি? সবাই তো পড়ে নিচ্ছ নর্মালি, কালি কলম মন লেখে তিনজন। যখন তুমি কোনো জিনিস লেখো না তখন কি হয়? কে কে অ্যাক্টিভ থাকে? কালি, অর্থাৎ পেনে লেখার জন্য কালি। তার আগে অবশ্যই আমরা পেন বলবো। আর কে? তোমার মন। একটা মানুষ যখন লেখে না তার মনের ছাপটা পড়ে তার লেখার উপরে। এর প্রসঙ্গে কথা বলি, তুমি যা লেখছো তোমার লেখা দেখে বলে দেওয়া যাবে যে তুমি কেমন ধরনের চরিত্রের মানুষ, বা তুমি কতটা মানসিক পরিশ্রম করো, বা তুমি কতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এখন তোমাদের মনে হবে স্যার ধপের কীর্তন রাখার জায়গা নেই। আমার কথা বিশ্বাস না হলে গুগলে যাবে, গ্রাফোলজি লিখবে, গ্রাফোলজি হয়েছে, গ্রাফোলজি লিখে সার্চ করবে, তোমাকে বলে দেবে যে তোমার হ্যান্ডরাইটিং থেকে তোমার ক্যারেক্টার সম্বন্ধে শুধু নয়, তোমার ব্রিলিয়ান্সি সম্বন্ধেও ধারণা পাওয়া যায়। হয়েছে? এবং তোমরা জানলে অবাক হবে, এখান থেকে আমরা অনেকটাই প্রেডিক্ট করতে পারি যে এই স্টুডেন্টটা ব্রিলিয়ান্ট না ব্রিলিয়ান্ট নয়। কিন্তু প্রশ্ন হলো, কালি কলম মন লেখে তিনজন, এটা বুঝে গেলাম। তাই লিখতে গেলে কাকে কাকে প্রয়োজন? কালি কলম আর মনকে প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো কলম কোথায়? তারপরে প্রাবন্ধিক কি বলছেন দেখো, কিন্তু কলম কোথায় এটা প্রশ্ন করেছেন। অর্থাৎ প্রাবন্ধিক যে সময়ে গল্পটা মানে প্রবন্ধটা শোনাচ্ছেন না, তিনি বলছেন কিন্তু কলম কোথায়? লিখতে গেলে প্রথম কোন উপকরণটার প্রয়োজন? আরে কলমের প্রয়োজন, তাই না? দেখো, তারপরে তিনি ছোট্ট গল্প শোনাচ্ছেন। বলছেন আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। আমরা কি বলি? অফিস। অফিস থেকে আপিস কোন ধরনের পরিবর্তন এটা তোমাকে জানতে হবে। আরে কে জানাবে? আমিই জানাবো। দেখো,
একটা অফিসে কাজ করতে গেলে প্রথম কি লাগে বলো তো? একটা অফিসে কাজ করতে গেলে পেন দিয়ে প্রথম কাজ করতে হয়, তাই না? তুমি ভাবো, সালটা ভাবো, যে সালের কথা, যে সময়ের কথা বলা হচ্ছে, 2004 সালে শ্রীকান্ত মহাশয় মারা যান, তার আগে নিশ্চয়ই লেখা, তাই না? তাহলে সেই সময় তো আর কম্পিউটার, টাইপরাইটার এসে গেছে, কম্পিউটারও এসে গেছে, কিন্তু তাদের কি এতটা চল ছিল এখন যেমন ঘরে ঘরে কম্পিউটার হয়ে গেছে? না, ছিল না। তো শ্রীকান্ত মহাশয় বলছেন যে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। তোমরা এখনকার যুগে ভাবো তো, আমরা আগে ধরো তোমাদেরকে বলি, আমি যে তোমাদের টেস্টগুলো নিই, আগে হাতে পেন দিয়ে লিখতাম পরীক্ষার সময়। আমার এখনও মনে আছে 2011-12 সালে যখন কোশ্চেন তৈরি করতাম, তখন হাতে কোশ্চেন লিখতাম, দিয়ে লিখে স্টুডেন্টদেরকে দিতাম কি করে? জেরক্স করে প্রত্যেককে ক্লাসে দেওয়া হতো। এখন কি হলো? কম্পিউটারে টাইপ করলাম, পিডিএফ অপশান দিলাম, সেন্ড করে দিলাম গ্রুপে, তোমরা সবাই কোশ্চেন পেয়ে গেলে একসাথে। নো জেরক্স, নো পেপার, নো পেন, নো কলম, নাথিংয়ের, কোনো কিছুরই প্রয়োজন নেই আমাদের। তাই কবি বলছেন, তিনি একটা অফিসে কাজ করেন যেখানে সবাই এখানে লেখক, সবাইকেই লিখতে হয়, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। লেখালেখির কাজ করেন অথচ কারো হাতে কলম নেই। বোঝো, না ব্যঙ্গাত্মক ভাবনা। এইখানটায় যে ব্যঙ্গ প্রকাশ পাচ্ছে, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না, যে এখানটাতে প্রাবন্ধিক একটা ব্যঙ্গ করলেন। অর্থাৎ তোমার এই প্রথম যখন কালি কলম মন লেখে 3 জনের উত্তর লিখছো, এই ব্যঙ্গাত্মক কথাটা আমরা উত্তরের মধ্যে খুঁজে বেড়াই, মাধ্যমিকের খাতায় উত্তরের মধ্যে খুঁজে বেড়াই কোথায় লেখা আছে এই ব্যঙ্গাত্মক কথাটা। লেখে 100, 200 খাতার মধ্যে হয়তো 2 জন। এরপর দেখো কি করে, সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, চৌকো আয়নার মতো স্ক্রিন বা পর্দা, আরে মনিটর, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। এখানটা নিশ্চয়ই বলেই তো হবে না কার কথা বলা হচ্ছে, কম্পিউটার। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। তোমরা জানো ASDFG, সেমিকোলন LKJH। বাকি তোমরা আমার থেকে আরও অনেক বেশি কম্পিউটার এবং মোবাইল সম্বন্ধে জ্ঞান রাখো, এখানটাতেও বুঝবার কিছু নেই। দেখো, লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, অর্থাৎ লিখছেন, কোনো কিছু লিখছেন, আর পেনের দরকার আছে কি? খটখট কী করছে? টাইপরাইটারের অর্থাৎ কিবোর্ড দিয়ে সে টাইপ করে যাচ্ছে, লেখা অটোমেটিক হয়ে যাচ্ছে। পেনের কি আর প্রয়োজন আছে? ভ্যালুলেস, তাই না? আবার লেখা দেখো, তোমার হ্যান্ডরাইটিং কেমন সেটা ধরাও পড়ছে না, একদম প্রিন্টেড। এবার দেখো কি বলছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ ঠিকঠাক লেখা হচ্ছে কি হচ্ছে না। এই গোটা জিনিসটাই কিন্তু ব্যঙ্গাত্মক ভাবনায় চলছেন। প্রাবন্ধিক ঠুকছেন, প্রাবন্ধিক বিদ্রুপ করছেন, প্রাবন্ধিক ব্যঙ্গ করছেন। এই ভাবনাটা তোমার নোটসের মধ্যে আনতে হবে, তবে তুমি এক্সপার্ট। এরপরে কি, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়, অর্থাৎ মনিটরের মধ্যে তা ফুটে উঠেছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। হয়েছে, অর্থাৎ প্রাবন্ধিক এখানে উপহাস করছেন, বলছে আমি যা লিখি সেটা কেউ, অর্থাৎ প্রাবন্ধিক পেন দিয়ে লিখেছেন, সেটাকে কি করছে? টাইপরাইটার দিয়ে টাইপ করে পাঠানো হচ্ছে। অর্থাৎ পেনের লেখার গুরুত্ব হারিয়ে যাচ্ছে, তাই না? এরপর দেখো, একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। দ্যাটস দ্য লাইন, তবেই বিপদ। কি বলছে? একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। এই লাইনটা মনে রাখবে, তবেই বিপদ। এখান থেকে এইটুকুই করবে, তবেই বিপদ। বিপদ কি, কে, কখন, কোন প্রসঙ্গে বিপদের কথা বলেছেন, এই লাইনটাকে মাথায়, এই শব্দটাকে, এই ফ্রেজটাকে মাথায় বোঝ করাও। তবেই বিপদ। তবেই বিপদ বলতে কোন বিপদের কথা বলা হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট ফর 2025, 2025-এর জন্য এইটুকু অংশ, তবেই বিপদ, ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট।
আরে আমি বলছি তো ইম্পর্টেন্ট। তারপরে দেখো কলম, কারো সঙ্গে কলম নেই, অর্থাৎ এখানে প্রাবন্ধিক বলছেন যে আমি অফিসে যাচ্ছি, যদি পেন নিয়ে যেতে একদিন ভুলে গেছি তাহলে বিপদটা কি না, চরম বিপদ হবে। অফিসে কোনো কারণে এই প্রাবন্ধিকের লেখালেখির প্রয়োজন হলে কারো কাছে পেন নেই। আরে পেন নেই কেন, সবাই তো কম্পিউটারে কিবোর্ডে লিখতে ব্যস্ত, কারো কাছে পেন থাকবে কি? অর্থাৎ তোমার কাছে যখন একটা অন্য অপশান আছে, তুমি কি আর সেই পুরনো অপশানটা ধারবে না। ডাবল মিনিং কিন্তু কথাগুলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাবল মিনিং। এখানে যে টার্মটা উনি নিয়ে যাচ্ছেন সেটা বলা হয় অ্যাম্বিগুয়াস, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সকে উনি ডবল মিনিংয়ে হিট করছেন। ধরো এখানে সিম্পল বোঝার চেষ্টা করো, তোমার কাছে একটা অপশান আছে, এটার পরিবর্তে ওটা হয়েছে। ধরো তোমার কাছে তুমি একসঙ্গে দুটো বাংলা টিউশন পড়ো, এটা তোমরা করেই থাকো অনেকে, যে আরও ভালো রেজাল্ট করার জন্য। কোনো একটা কারণে একজন বাংলার যে স্যার আছেন তিনি তোমার কাছ থেকে সরে গেলেন, তোমার কি সেটা তার উপর কোনো ইফেক্ট পড়বে না? স্যার আমার হাতে আরেকটা অপশান আছে। সো যখন তোমার হাতে সেকেন্ড অপশান আছে, তুমি ফার্স্ট অপশান নিয়ে মাথা ব্যথাই করবে না, করবে কি? ঠিক সেরকম যখন একটা জিনিসের প্রয়োজনীয়তা হারিয়ে যায় না, তখন তার গুরুত্বও কমে যায়। কেমন কমে যায়? আমার যখন কম্পিউটারের লেখালেখির কাজ সারবো, আমার কাছে পেনের গুরুত্বটা হারিয়ে যাবে, তাই না? এরপর দেখো, যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দেখো এখানটা একটা জিনিস মনে রাখবে, আমি একটা কথা বলে রাখছি, এই কথাটা সারা জীবন মাথায় বস করে রাখবে। কখনো যে পেনটাই তুমি সবসময় লিখো, যে পেনটাই তুমি লিখো, সেই পেনটা যখন তোমার কাছ থেকে কেউ চাইবে না তখন তাকে দেবে না, তার পরিবর্তে অন্য একটা পেন দেবে। কেন বলো তো? তুমি দেখবে যে পেনটা তুমি কন্টিনিউ লিখে যাও, তার সাথে তোমার একটা ঊর্জা অর্থাৎ আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ পেনটা তোমার কথা শোনে, পেনটা তোমাকে চেনে, পেন তার মালিককে চেনে একবার যখন সে তার প্রথম কারো হাতে ওঠে। এটা মনে রাখবে, কিন্তু এটার মধ্যে কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা নেই, এটা তুমি নিজে দেখবে। তুমি যে পেনটাই লেখো সেই পেনটাই যখন অন্য কেউ একবার লিখে দেবে না, তারপরে তুমি সেই পেনটার মধ্যে লিখে আসছে আরামটা পাবে না। তো বলছেন প্রাবন্ধিক বলছেন যে কারো কাছে যদি একটা পুরনো ভোতা পেন জুটে, সেটার মধ্যে লেখে আরাম নেই। প্রাবন্ধিক লিখে আরাম পাচ্ছেন না কেন? কারণ সেই পেনটার মধ্যে তার অভ্যস্ততা নেই, তাই না? অর্থাৎ ভোতা পেনটাতে লিখতে আমাদের প্রাবন্ধিক মহাশয় অভ্যস্ত নন, অর্থাৎ একটা অনভ্যস্ত। স্যার এটাও পেন ওটাও পেন, তো অভ্যাসের কি আছে? না, তুমি যে ব্যাটটায় খেলতে পছন্দ করো, তুমি যে পেনটায় লিখতে পছন্দ করো, তুমি যে জায়গাটায় যেতে পছন্দ করো, তার থেকে একটা অন্য জায়গাতে গেলেই, একটা সিম্পল উদাহরণ দিই, তোমার দেখবে ঘুমাবার জন্য একটা বালিশ আছে না, ওই বালিশটাকে বা বিছানার জায়গাটাকে তুমি একদিন চেঞ্জ করে একটা অন্য বিছানায় ঘুমোতে যাবে, দেখবে ঘুম আসবে না রাতে। কেন বলতো? অভ্যাস। এই প্রবন্ধটা তোমাদেরকে একটা জিনিস কি শেখায় বলো তো? এই পৃথিবীতে তোমার ব্যবহার করা প্রত্যেকটা জিনিস তোমার সঙ্গে কথা বলে। এটা আমার স্যার বলতেন, যে তুমি যে সাইকেলটা চালাচ্ছ, তুমি যে গাড়ি চালাচ্ছ, তুমি যে ফোন ব্যবহার করছো, তুমি যে পেন ব্যবহার করছো, তুমি যে বোর্ড ব্যবহার করছো, প্রত্যেকটা জিনিস তোমার সঙ্গে কথা বলে, সে তোমাকে চেনে। এই পেনটা যেমন আমাকে চেনে, এই পেনটা অন্য কেউ ব্যবহার করতে গেলে তার একটু লড়খড়া লাগবে, আরে ঠিক মতো যেন কমফোর্টটা আসবে না। কেন? এই পেনটা তাকে চেনে না। অর্থাৎ এই জড়বস্তুর মধ্যে প্রাণ সত্তা আরোপ করে দেখো, তুমি অনেক কিছু বুঝতে পেরে যাবে। এই প্রবন্ধটা তোমাকে সেটাই শেখাচ্ছে। এবার দেখো, তাই সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস। অর্থাৎ প্রাবন্ধিক এখানে একটা জিনিস অস্বীকার করছেন। দেখো এখানটায় আমার মনে হয় যেটা সবাইকার থেকে, এখানটায় যেন নিখিল সরকার মহাশয় একটু আধুনিক হতে বিরত থাকছেন। অর্থাৎ উনি মনে করছেন লেখালেখি মানে কেবলমাত্র পেন দিয়েই লেখা। এটা অ্যাকচুয়ালি গতানুগতিক একটা ভাবনা। অর্থাৎ কম্পিউটার দিয়ে টাইপ করে লেখা হলে উনি মনে করছেন ওটা লেখা নয়, ওটা একটা মেশিনে কাজ।
এটা প্রবন্ধটা পড়ার সময় বারবার অ্যালার্ট। প্রাবন্ধিক মনে করছেন ওটা একটা কাজ, নট লেখালেখি। ভালো করে বুঝবে কিন্তু এখানটা খুব ভালো করে বুঝবে। অফিস মানে কি? সেখানে নিশ্চয়ই লেখালেখির কাজ। প্রাবন্ধিক একটু হতাশ হয়ে বা ব্যঙ্গের সুরে বলছেন আমাদের অফিস যারা লেখালেখির অফিস, সেখানে কারো কাছে পেন নেই। মনে হচ্ছে না ব্যঙ্গ করলো? আরে এই ভাবটাই তোমার নোটসে ফার্স্ট প্যারাতে আনতে হবে, যে ব্যঙ্গের সুরটা কোথায়। বাংলায় একটা কথা চালু ছিল, হ্যাঁ সরি অফিস, সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। লেখকের কারখানা কোথায়? অফিস। অফিসে তো লেখালেখি কাজ। অফিস, স্কুল, কলেজ এগুলো কি? শুধু লেখার কাজ। সেখানে যদি কারো কাছে পেন না থাকে তো কি হবে? উপহাস, ব্যঙ্গ। লেখকের কারখানা কোথায়? প্রাবন্ধিক কোন জায়গাটাকে বলছেন? অফিসটাকে বলছেন। এমসিকিউ টাইপের, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন এটা। অর্থাৎ তোমার 1 নাম্বারের একটা যে প্রশ্ন ফেলবে সেখানে বলতে পারে লেখকের কারখানা কোন জায়গা। আমি কিন্তু প্রশ্ন থ্রো করে যাচ্ছি, তোমরা নোট করে যাবে। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। আবার সেই বাংলা প্রবাদ। কালি কলমের এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, পৌরাণিক ধ্যান ধারণাকে অর্থাৎ পৌরাণিক টাচকে লেখা আমাদের প্রাবন্ধিক কিন্তু কোনোভাবেই অস্বীকার করেননি। অর্থাৎ সব কিছুতেই তিনি পৌরাণিক ধ্যান ধারণাকে টেনে নিয়ে এসছেন। তো এটা সবসময়ের জন্যই একটা খুব ভালো জিনিস। বলছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এটাও একটা বাংলা প্রবাদ। কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। দেখো এখানটা থেকে তোমাদের কতগুলো কোশ্চেন আমি তৈরি করেছি, যেগুলো থেকে তোমার করতে হবে। মুন্সি বলতে কি বোঝানো হয়েছে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেখান থেকে আমার মনে হয় এই মুন্সি শব্দটা এবছর আসার সম্ভাবনা প্রবল। আর কোশ্চেন করবে এখান থেকে কিবোর্ড কি, আর করবে দায়সারা। দায়সারা শব্দের অর্থ কী, এগুলো কিন্তু একটু অ্যালার্ট থাকবে, ঠিক আছে? আর এখান থেকে আমি সেরকমভাবে আর কিছু কোশ্চেন তৈরি করিনি। তো কি বলছেন, বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ তোমার হাতে কালি নেই কলম নেই, তুমি নিজেকে জ্ঞানী বা লেখকের মর্যাদায় নিয়ে যাচ্ছ। এটা কি সম্ভব? সম্ভব কখনোই নয়। কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই। অর্থাৎ আমরাও জ্ঞানী, আমরাও অফিসে কাজ করি, কিন্তু আমাদের হাতে কালি বা কলম কিছুই নেই। অর্থাৎ আমরা দেখবে আমরা পড়াশোনা করি অথচ আমার সামনে বই নেই, অথচ নিজেকে স্টুডেন্ট বলি। কি করি? শুধু নোটস পড়ে যাচ্ছি। নোটস পড়ে কোনোদিন স্টুডেন্ট হওয়া যায়? স্টুডেন্ট তো শুধু বই পড়বে, বই, টেক্সট বই, তাই না? আমি স্টুডেন্ট অথচ আমার কাছে বই নেই, এটা যেমন সম্ভব নয়। অফিসে কাজ করি কিন্তু আমার হাতে পেন নেই, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। সো এই প্রথম চ্যাপ্টার, প্রথম প্যারাতে লেখকের এই ব্যঙ্গাত্মক ভাবনাটাই প্রকাশিত হয়েছে। তো দেখো কি কি অর্থ বললাম। মুন্সি, এটা মনে রাখবে। মুন্সি শব্দটা যদি কখনো শর্ট কোশ্চেনে পড়ে, মনে রাখবে মুন্সি শব্দের অর্থ যেগুলো হয়, আমি বলে দিচ্ছি যেগুলো আমি অর্থ বললাম আর কি। তো মুন্সি শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কেরানি। তার আগে পরিবর্তিত অর্থ, মানে অর্থের যে যতগুলো হয়, কেরানি, বিদ্বান, জ্ঞানী লোককে বলা হয় মুন্সি। মনে থাকবে তো। মুন্সি মানে এদের কেরানি অপশন লিখতে পারো, জ্ঞানী বিদ্বানও লিখতে পারো। তো চলো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস কালকেই হবে, এটা শেষ করবো তাড়াতাড়ি। তো কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, অর্থাৎ আমাদের হাতে কালি নেই কলম নেই, আমরা মুন্সি, তাই না? মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন ফ্রম দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, অবশ্যই তৈরি করে রাখবে। ওকে, থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই, শুভরাত্রি। যে অর্থটা বললাম মুন্সি অর্থ এবছর তৈরি করে রাখবে। এই কোশ্চেনটা একবারও আসেনি, এবারে আসবে। কেরানি, বিদ্বান, জ্ঞানী, হয়েছে, সব কিছু অর্থই মুন্সি দিয়ে বোঝায়।
ওকে, থ্যাংক ইউ।